আসসালামু আলাইকুম। আমরা করব জয়ের আজকের পর্বে তোমাদের সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের আয়োজন। তোমাদের সাথে আছি আমি সাদিক আনাম সাদ। প্রতি পর্বের মতো এই পর্বেও শুরুতেই জানিয়ে দিচ্ছি এ সপ্তাহের সংবাদ শিরোনামগুলো। ব্রাজিলের বিদায় ও আর্জেন্টিনা কোয়ার্টারে বাংলাদেশের ফুটবল পাড়ায় উল্লাস। 12 জুলাই সেমির টিকিট কাটার মিশন মেসিদের। বড়দের টেক্কা দিয়ে শৈশবের আঙিনায় বিশ্বকাপের ছোঁয়া। খুদে আর্জেন্টিনা ব্রাজিলের ভক্তদের খুনসুটিতে মুখর খেলার মাঠ। সাধারণ স্কুলে বাড়ছে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের অংশগ্রহণ। কমেছে বুলিং, বড় চ্যালেঞ্জ প্রশিক্ষিত শিক্ষক। শুরুতেই ফুটবল প্রসঙ্গ। 2026 ফুটবল বিশ্বকাপে জার্মানি, পর্তুগাল ও ব্রাজিলের মতো পরাশক্তিদের বিদায়ের পর দাপুটে জয়ে কোয়ার্টার ফাইনালের টিকিট কেটেছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। চিরপ্রতিদ্বন্দ্বীদের এমন নাটকীয় বিদায়ে বাংলাদেশের ফুটবল পাড়ায় আলবিসেলেস্তের সমর্থকদের উন্মাদনা এখন তুঙ্গে। চলছে রসাত্মক ট্রল আর কথার লড়াই। তবে সমর্থকদের এই উৎসবের আবহেই সেমিফাইনালের টিকিট কাটার মূল মিশনে আগামী 12 জুলাই মাঠে নামছে লিওনেল মেসির দল আর্জেন্টিনা। মেসি কি পারবেন বিশ্বজয়ের মুকুট ধরে রাখতে, নাকি ফুটবল বিশ্ব দেখবে নতুন কোনো চ্যাম্পিয়ন? বিশ্বকাপের উন্মাদনা এবার কেবল বড়দের ড্রয়িং রুমেই সীমাবদ্ধ নেই, বরং সমানতালে আছড়ে পড়েছে দেশের শৈশবের আঙিনায়। মাঠের খেলায় প্রিয় দলের হার জিতের সমীকরণ যেন পুরোপুরি বদলে দিয়েছে স্কুল পড়ুয়া শিশু কিশোরদের চিরচেনা আড্ডার চিরন্তন আবহ। চিরপ্রতিদ্বন্দ্বী পরাশক্তিদের বিদায়ে অন্য দলের ভক্তদের আনন্দ উল্লাস যেমন বাঁধ ভেঙেছে, তেমনি ঐতিহ্যের অহংকারে পাল্টা যুক্তি দিতে ছাড়ছে না খুদে সেলেসাওরা। জয় পরাজয়ের হিসাব ছাপিয়ে ফুটবলকে ঘিরে শিশুদের এই খুনসুটির গল্প নিয়েই বিস্তারিত চিন্তা আহমেদের রিপোর্টে। বড়দের ফুটবল উন্মাদনাকে টেক্কা দিতে যেন এক পায়ে খাড়া দেশের খুদে ফুটবল প্রেমীরা। ফিফা ওয়ার্ল্ড কাপের ছোঁয়া লেগেছে তাদের শৈশবের খেলার মাঠ থেকে শুরু করে পড়ার টেবিলেও। লাতিন আমেরিকা এই দুই পরাশক্তি আর্জেন্টিনা ও ব্রাজিলকে ঘিরে স্কুল পড়ুয়া এই শিশু কিশোরদের আবেগেও আকাশচুম্বী। তবে চলতি বিশ্বকাপে ব্রাজিলের বিদায় আর আর্জেন্টিনার কোয়ার্টারে ওঠার পর এই খুদে ভক্তদের আড্ডার চেনা সমীকরণ বদলে গিয়েছে অনেকটাই। এখানে ঝগড়া লাগে আর্জেন্টিনা ভার্সেস ব্রাজিল। আর্জেন্টিনা কি বিশ্বকাপ জিতবে? না, অবশ্যই, অফ কোর্স। হ্যাঁ, পচাই, কেন পচাবো না? আমাদেরকেও তারা পচায়, আমরা তাদেরকে পচাই। এবার যে হারছে পচাও নাই? হ্যাঁ, পচাইছি তো। কইছি কি যে 2 গোল খাইছে, আইরা গেছে আলেনদের কাছে। হ্যাঁ, 7 আপ তো বলাই লাগে। খেলার মাঠ কিংবা স্কুল বারান্দা সবখানেই এখন খুদে আলবিসেলেস্তে আর সেলেসাও ভক্তদের কথার কাটাকাটি। আর্জেন্টিনা কোয়ার্টারে ওঠায় মেসি ভক্তদের মুখে যেমন খই ফুটছে, তেমনি দল বাদ পড়লেও 5 বারের চ্যাম্পিয়নের তকমা নিয়ে মাঠ গরম রাখছে নেইমার ভক্তদের খুদে ফুটবলাররাও। আর্জেন্টিনা, ব্রাজিল কেন? হ্যাঁ, খেলা দেখে ভালো লাগে তাই। একই কারণ আগত আমরা ফালতু দলকে সাপোর্ট করবো না। 3 পিস তোমরা যে 2014 সালে 7 আপ খাইছো জার্মানির সাথে, তাই তোমার 3 পিস পাই কেন ওটা বলো? তোমরা 7 আপ খাইছো এই জন্য আমরা 7 আপ বলি, তোমরা কেন 3 পিস বলো? তোমাদের গায়ে ওটা লেখা আছে। কোন জায়গায় লেখা আছে? আমি প্রমাণ দেখাতে হবো? দেখাও। এই 1 2 3 প্রথম বিশ্বকাপটা হচ্ছে ডাকাতি করে নিছে, দ্বিতীয় বিশ্বকাপ হাত দিয়ে দিছে, আবার তৃতীয় বিশ্বকাপ মানে এটা তৃতীয় প্রথম বিশ্বকাপটা যে হলো, প্রথম বিশ্বকাপ যে হয়েছে তখন যে প্লেয়ারটা ছিল, প্লেয়ারটার নাম আমার মনে নেই, তখন তারা আর কি জিততে পারে না দেখে এটা পুলিশের সাহায্যে যে দল ছিল ওই দলের সাথে হয়রানি করে কল দেয় না, ওইখান থেকে ডাকা হয়েছে। আসলে পুলিশের নেতা ওরা টাকা নাই, ওরা খেলতে আসে কেন? টাকা দিয়ে আমরা কিনতে পারি, আমাদের সামর্থ্য আছে, তোদের সামর্থ্য নাই, খেলতে আজকে। রাফিনা ভিনিসিয়াস মার্টিনেজ, কুনিহা, অ্যালিসন বেকার, এরপরে রাবিলি। ভিনিসিয়াস তো কাইল্লা, অন্ধকারে দেখা যায় না, খালি বলটা দেখা যায়। আর তোকে তো হাত দিয়ে গোল দেয়, দেখা যায়। আর তোকে হাত দিয়ে গোল দিয়ে দিতে দেখা যায় না। আর হাত দিয়ে গোল শুন, ফুটবল পা দিয়ে খেলার জিনিস, হাত দিয়ে না। খেলা দেখে বিবেচনা করতে গেলে আর্জেন্টিনা সাপোর্ট করি। আর অন্যদিকে আমরা বলতে পারি যে অনেক দল আছে যে মানে অপমান করতেছি না, আগের যুগের সম্পত্তি নিয়ে একটু বড়াই দেখায় আর কি। তাদের এই যুক্তি আর পাল্টা যুক্তির খুনসুটি যেন
এক অনাবিল আনন্দ ছড়াচ্ছে চারপাশে। জয় পরাজয়ের হিসাব আর এই মিষ্টি কথার লড়াই ছাপিয়ে ফুটবলকে ঘিরেই শিশুদের নিষ্পাপ আনন্দ, ফুটবলের প্রতি তাদের এই নিখাদ ভালোবাসায় যেন এই ফুটবল মহোৎসবের সবচেয়ে সুন্দর দৃশ্য। দল হারুক বা জিতুক, শিশুদের এই বৈরিতা মোটেও শত্রুতার নয়, বরং তাই শুধুই শৈশবের আনন্দ আর ফুটবলের চিরন্তন সৌন্দর্যের বহিঃপ্রকাশ। চিন্তা আহমেদ, আমরা করব জয়, এটিএন বাংলা, ঢাকা। শ্রেণীকক্ষে বিশেষ চাহিদা সম্পন্ন ও সাধারণ শিশুদের একসঙ্গে পথ চলার নতুন এক দিগন্ত উন্মোচিত হচ্ছে দেশের শিক্ষাঙ্গনে, যেখানে এক গবেষণায় মিলেছে ইতিবাচক অগ্রগতির চিত্র। প্রথাগত বাধার দেয়াল ভেঙে সাধারণ স্কুলগুলোতে এই বিশেষ শিশুদের নিয়মিত উপস্থিতি ও পড়াশোনার প্রতি মনোযোগ যেমন বাড়ছে, তেমনি কমে আসছে সহপাঠীদের মাধ্যমে হেনস্থার শিকার হওয়ার হার। তবে প্রতিটি বিদ্যাপীঠে বৈষম্যহীন আবহাওয়া গড়ে তুলতে প্রাতিষ্ঠানিক সক্ষমতা ও প্রযুক্তিগত আধুনিকায়নের মতো বড় চ্যালেঞ্জগুলো এখনো রয়ে গেছে। ইয়ানুর হক মৌর রিপোর্টে। বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের শিক্ষার আলোয় মূলধারায় ফিরিয়ে আনার প্রচেষ্টায় মিলছে আশার আলো। সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে, অন্তর্ভুক্তিমূলক শিক্ষা কার্যক্রমে প্রতিবন্ধী শিশুদের অংশগ্রহণ আগের চেয়ে বেড়েছে 15%। একই সঙ্গে স্কুলগুলোতে এসব শিশুদের বুলিং বা হয়রানির ঘটনাও কমেছে 8%। 2022 থেকে 2025 সাল পর্যন্ত দেশের 122টি বিদ্যালয়ের 1615 জন শিক্ষার্থীর ওপর এই গবেষণা চালানো হয়। সেখানে স্পষ্ট দেখা গেছে, বিশেষ শিশুদের পরীক্ষায় অংশগ্রহণ এবং বাড়িতে পড়াশোনার সময়ও আগের তুলনায় বৃদ্ধি পেয়েছে। অনেক কিছুই শিখতেছে, তার যেগুলো সে জানতো না এগুলো অনেক কিছুই তার প্রতি অ্যাক্টিভ হচ্ছে। সে যেমন রান্না, কিচেনে যাচ্ছে, বাজারে যাচ্ছে, সে ক্লাস ফ্রেন্ডদের সাথে কালেকশন বাড়ছে, বন্ধুত্ব কি। ও অনেক হাইপার ছিল, এখন একটু একটু কমতেছে আস্তে আস্তে ডাক্তার দেখানোর পরে। হ্যাঁ, এগুলো একটু বোঝে না, ও একটু একটু আয়ত্তে আসছে। শিক্ষকরা বলছেন, বিশেষায়িত বা অন্তর্ভুক্তিমূলক বিদ্যালয়গুলোতে শিশুরা শুধু বইয়ের পড়াই শেখে না, বরং নিজের কাজ নিজে করা, নিয়ম মেনে চলা এবং আত্মবিশ্বাসের সঙ্গে সামাজিক যোগাযোগ বজায় রাখার মতো দৈনন্দিন জীবনে নানা দক্ষতাও অর্জন করে। খাওয়া দাওয়া, টয়লেট ট্রেনিং, হ্যাঁ, এগুলো কিন্তু তারা পারে না। আমরা চেষ্টা করি আগে তারা দৈনন্দিন রুটিন অনুযায়ী আমাদের যে কাজকর্ম আছে সেগুলো যেন সে নিজে করতে পারে। এইভাবে আমরা এগিয়ে যাচ্ছি। আবার দেখা যাচ্ছে যে বাচ্চারা যদি দীর্ঘ সময় স্কুলে না আসে, তারা কিন্তু আবার ভুলে যায়। ভুলে গেলেও আবার তাদের কিন্তু আমাদের প্রথম থেকে তাদের রিমাইন্ড করে আবার নতুন করে শেখাতে হয়। তো এই জন্য স্কুলে যে দরকার, বাচ্চাদের রেগুলারিটি দরকার, প্রতিদিন আসা দরকার। তো প্রতিদিন আসলে বাচ্চাদের ইমপ্রুভটা হয় ভালো। এই শিক্ষার মূল লক্ষ্যই হলো প্রতিটি শিশুর জন্য বৈষম্যহীন শিক্ষার পরিবেশ নিশ্চিত করা। তবে সেই লক্ষ্য পুরোপুরি বাস্তবায়নে এখনও প্রয়োজন আরও বেশি প্রস্তুতি, প্রশিক্ষিত শিক্ষক এবং প্রয়োজনীয় প্রযুক্তিগত সহায়তা বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বিশ্বের কোথাও বিশেষায়িত স্কুল বলে কোথাও নাই। সারা বিশ্বে খুঁজলেও খুব কম দেশে 2-1টা থাকতে পারে, কিন্তু সব জায়গায় ইনক্লুসিভ এডুকেশনে ওইসব স্কুলের মধ্যে একটা অংশকে এদের জন্য তৈরি করে দিতে হচ্ছে। কারণ এরা কি চায়, এদের কি নিড, এদের নিড হিসাবে কী কী করণীয় দরকার। কারণ এরা সাধারণ বাচ্চাদের মতো না, তা এদেরকে স্পেশালি ওই জিনিসগুলি তৈরি করতে হবে। আজকে যদি সরকার আইন মোতাবেক এই জিনিসটা বাস্তবায়ন করে এবং আইনের ধারাবাহিকতায় যে বিষয়টি স্কুলে যেসব শিক্ষকরা আছে ওদেরকে ওখানে ইনক্লুড করে ওই জিনিসটা পরিচালনা করে, দেশ এবং জাতি অনেক উপকৃত হবে এবং অনেক ভালো হবে। অন্তর্ভুক্তিমূলক শিক্ষার মূল লক্ষ্য তখনই পূরণ হবে যখন দেশের প্রতিটি সাধারণ বিদ্যালয়ে এই বিশেষ শিশুরা আর 10টা শিশুর মতোই সমান অধিকার ও ভালোবাসা পাবে। আর সেই দিনটি ছিনিয়ে আনতে রাষ্ট্র ও সমাজকে এখনই বাড়াতে হবে সহানুভূতির হাত। অন্তর্ভুক্তিমূলক শিক্ষার উদ্যোগ বাড়লেও এখনও অনেক বিশেষ চাহিদা সম্পন্ন শিশুর ভরসা বিশেষায়িত বিদ্যালয়। তাদের মূলধারার শিক্ষায় আরও কার্যকরভাবে যুক্ত করতে প্রয়োজন সহায়ক পরিবেশ, উপযুক্ত শিক্ষা ব্যবস্থা ও সামাজিক সচেতনতা। ইয়ানুর হক, আমরা করব জয়, এটিএন বাংলা, ঢাকা। বর্ষা আসতেই দেশজুড়ে আবার মাথাচাড়া দিয়ে উঠেছে ডেঙ্গুর প্রকোপ। চলতি জুলাই এবং আগামী আগস্ট মাসে ডেঙ্গুর এই ভয়াবহতা আরও তীব্র আকার ধারণ করতে পারে বলে সতর্ক করছেন বিশেষজ্ঞরা। এর মধ্যেই ডেঙ্গুর সাথে আবহাওয়া পরিবর্তন ও অন্যান্য ভাইরাসের মিশ্রণে হাসপাতালগুলোতে বাড়ছে আক্রান্তের সংখ্যা, যার বড় একটি অংশই শিশু ও কিশোর। ঢাকার বাইরের গুরুতর রোগীদেরও এখন রেফার করা হচ্ছে রাজধানীতে। রাব্বি হোসেনের রিপোর্টে।
জুলাইয়ের আকাশ জুড়ে মেঘের আনাগোনা আর ঝুম বৃষ্টি যখন প্রকৃতিতে স্বস্তি আনছে, ঠিক তখনই তৈরি হচ্ছে এক নীরব আতঙ্ক। বৃষ্টির জমে থাকা স্বচ্ছ পানিতে বংশবৃদ্ধি করে দিন দিন আরও ভয়ঙ্কর হয়ে উঠছে এডিস মশা। আবহাওয়া পরিবর্তন আর ভাইরাসের রূপ বদলে এবার ডেঙ্গু যেন আরও বেশি আগ্রাসী, যার প্রমাণ মিলছে প্রতিদিন হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডগুলোতে, যেখানে প্রতিনিয়ত লম্বা হচ্ছে আক্রান্ত শিশু কিশোরদের তালিকা। আমরা একই ফ্যামিলির এখন বর্তমানে 3 জন 4 জন, আমি সহ এখন বর্তমানে 4 জন। আমরা ঘরে 4 জন মানুষ, 4 জনারই ডেঙ্গু। আমি ওই যে দোকান করি, মানে আমার কাপড়ের দোকান আছে, ওইখানে ধরেন ওরা রাইখে দোকান করি, খেলাধুলা করে হয়তো মশায় কামড় দিচ্ছে। হাসপাতালগুলোতে এখনও তিল ধারণের ঠাঁই আছে ঠিকই, তবে প্রতিদিনের ঊর্ধ্বমুখী ডেঙ্গু গ্রাফ দিচ্ছে কঠোর সতর্ক বার্তা। আক্রান্তের এই চাপ শুধু ঢাকার নয়, বরং ঢাকার বাইরের জেলাগুলো থেকেই গুরুতর রোগীদের পাঠানো হচ্ছে রাজধানীতে। চিকিৎসকেরা বলছেন এবার ডেঙ্গুর ধরন বেশ জটিল। রক্তে প্লাটিলেট বা অন্যান্য রিপোর্ট আপাত দৃষ্টিতে ভালো মনে হলেও চোখের পলকে রোগীদের অবস্থা সংকটাপন্ন হয়ে উঠছে। হাম কমেনি, সেই ক্ষেত্রে যদি দেখা যায় যে আবার ডেঙ্গু বাড়তে থাকে, এই দুটো মিলে কিন্তু যেটা ব্যবস্থাপনা সেটার ক্ষেত্রে কিন্তু মারাত্মক ব্যাঘাত করবে। কারণ আমরা হাসপাতালগুলোর যে সিট যেটা সংক্রামক ব্যাধির জন্য তো কিছু বিছানা আসলে নির্দিষ্ট থাকে। আমরা যদি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কথা বলি বা উত্তর সিটি কর্পোরেশনের যে ডিএনসিসি যেটা, সেখানে দেখা যাচ্ছে যে এখন হামের রোগীতে ভর্তি, তারা চিকিৎসা দিচ্ছে। কিন্তু এটা বিগত কয়েক বছর ধরে আমরা দেখছি যে ডেঙ্গু রোগীর জন্য এগুলি নির্দিষ্ট ছিল। এখন ডেঙ্গু রোগী যদি বাড়তে থাকে, হামের রোগী তো অলরেডি সেই বিছানাগুলিতে ভর্তি আছে। দুটো মিলে এক হাসপাতালে বা সরকারের বিভিন্ন হাসপাতালে যে একটা রোগীর চাপ পড়বে, তাতে কিন্তু ব্যবস্থাপনার একটা সংকট দেখা দিবে। সুতরাং আমাদের এখনই আসলে সচেতন হতে হবে যেন আমরা নিজেদের বাড়ির চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখি। আমরা সরকারের বিভিন্ন সংস্থাকে তো আসলে দায়ী করতেই পারি, কিন্তু আমাদের নিজেদেরও তো আসলে একটা দায়িত্ব রয়েছে। ডেঙ্গুর বিস্তার ঠেকাতে ঘরের চারপাশ ও ছাদ বাগান পরিষ্কার রাখার কোনো বিকল্প নেই। বিশেষ করে শিশুদের ক্ষেত্রে যে কোনো জ্বরকে সাধারণ ভাবার ভুল না করে শুরুতেই নিতে হবে বাড়তির যত্ন, বলছেন বিশেষজ্ঞরা। রাব্বি হোসেন, আমরা করব জয়, এটিএন বাংলা, ঢাকা। রঙিন খেলনার আড়ালে শিশুদের শরীরে ঢুকছে সীসা ও ক্যাডমিয়ামের মতো মারাত্মক বিষ। ঢাকার বাজারে থাকা প্রায় ৮০% শিশু পণ্যেই এমন ক্ষতিকর রাসায়নিক পাওয়ার পর এবার খেলনা আমদানিতে বিএসটিআই এর লাইসেন্স বাধ্যতামূলক করল সরকার। চিকিৎসকেরা বলছেন এই বিষাক্ত উপাদান শিশুদের মেধার বিকাশে বড় বাধা। তবে কাগজের এই নিয়মকে বাস্তবে রূপ দিতে নিয়মিত বাজার তদারকির দাবি সংশ্লিষ্টদের। ইয়ানুর হক মৌ এর আরও একটি প্রতিবেদনে। যে খেলনা শিশুর মুখে হাসি ফোটায়, সেই খেলনাই যদি তার শরীরে বিষ ছড়ায়, তাহলে মা বাবার দুশ্চিন্তার অন্ত থাকে না। শিশুদের এই স্বাস্থ্য ঝুঁকি থেকে বাঁচাতে এবার বড় পদক্ষেপ নিল সরকার। শিল্প মন্ত্রণালয়ের নতুন প্রজ্ঞাপন অনুযায়ী বিএসটিআই লাইসেন্স ও নিরাপত্তা মানদণ্ড ছাড়া এখন থেকে কোনো খেলনা দেশে উৎপাদন, আমদানি কিংবা বাজারজাত করা যাবে না। অভিভাবকরা বলছেন, ছোট শিশুরা খেলতে খেলতে খেলনা মুখে দিয়ে ফেলে, তাই নিরাপদ খেলনা নিশ্চিত করা খুবই জরুরি। বাচ্চা তো বাইরে গেলে খেলনার জন্য পাগল হয়ে যায়, এটা দাও সেটা দাও। সরকার যেটা ইনিছে ওটা ভালো হয়। এদিকে খুচরা বিক্রেতারা বলছেন, তারা কেবল বিভিন্ন পাইকারি বাজার বা কারখানা থেকে খেলনা সংগ্রহ করে বিক্রি করেন। খেলনার গুণগত মান নিশ্চিত করার মূল দায়িত্ব উৎপাদনকারীদের। এগুলো আমাদের বিভিন্ন ইনপুটার আছে, এক এক আইটেম এক একটা কোম্পানি আছে। এটা প্রত্যেকটা খেলনা আলাদা আলাদা কেমিক্যাল আছে, কেমিক্যালের দ্বারাই এগুলো হয় তৈরি হয়। 2024 সালের অক্টোবরে বেসরকারি দুই সংস্থা, পরিবেশ ও সামাজিক উন্নয়ন সংস্থা ইএসডিও এবং বিএএন টক্সিক্সের যৌথ এক গবেষণায় ঢাকার বিভিন্ন বাজার থেকে সংগ্রহ করা 150টি শিশু পণ্যের 80%ই সীসা, পারদ, ক্যাডমিয়াম ও ক্রোমিয়ামের মতো বিষাক্ত ভারী ধাতু পাওয়া গিয়েছিল। এর মধ্যে শিশুর ব্যবহারের জন্য বাজারজাত করা একটি পানির মগে সীসার মাত্রা ছিল 1380 ppm, যেখানে ইউরোপীয় ইউনিয়নের অনুমোদিত সীমা মাত্র 90 ppm। বিশেষজ্ঞরা বলছেন, এসব বিষাক্ত উপাদান শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে দীর্ঘমেয়াদী ক্ষতি করতে পারে। এগুলো কালার করতে সীসাযুক্ত কালার, নিম্নমানের রং ব্যবহার করা হয়। মূলত এ থেকে এক ধরনের অ্যানিমিয়া হয়, বাচ্চাদের আইকিউ লেভেল কমে যায়, বুদ্ধিহীনতা, মনোযোগের ঘাটতি দেখা যায়। এছাড়াও এই
খেলনাগুলোর অ্যাডহেসিভ হিসেবে যেটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে মার্কারি এবং ক্যাডমিয়াম। এটাও বাচ্চাদের শিশু স্বাস্থ্যের এবং বড়দের জন্য এটা কিডনির জন্য খুব ক্ষতিকর। এছাড়া এ থেকে হচ্ছে বাচ্চাদের স্টান্টেড গ্রোথ বা খর্বাকৃতির হওয়ার একটা ঝুঁকি তৈরি হয়। আর প্লাস্টিকের ক্ষেত্রে প্লাস্টিকটাকে ফ্লেক্সিবল করার জন্য থ্যালেটস ইউজ করা হয়। এই থ্যালেটসটা বাচ্চাদের ক্ষেত্রে তাদের রেসপিরেটরি সিস্টেমের ক্ষতি করে, কিডনি ইনজুরি করে, তাদের ডেভেলপমেন্টাল ডিলে হয়। এছাড়া হচ্ছে এন্ডোক্রাইন সিস্টেমের ডিসরাপশন ঘটায়, মানে হচ্ছে যে বাচ্চাদের প্রজননতন্ত্র ঠিকমতো তৈরি হয় না, তাদের বন্ধ্যাত্ব বা পুরুষত্বহীনতা তৈরি হতে পারে। এছাড়াও তাদের অন্যান্য হরমোনে যেমন থাইরয়েড, ডায়াবেটিস এ ধরনের ঝুঁকিও দেখা দেয়। সংশ্লিষ্টরা বলছে এই উদ্যোগে আসল সফলতা নির্ভর করছে মাঠ পর্যায়ে নিয়মিত তদারকি, আমদানিকৃত খেলনার কঠোর পরীক্ষা এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়ার উপর। ইয়ানুর হক মৌ, আমরা করব জয়, এটিএন বাংলা, ঢাকা। দেখতে দেখতে শেষ হয়ে গেল আমরা করব জয়ের জন্য নির্ধারিত সময়। তোমাদের ভালো লাগা, মন্দ লাগা কিংবা কোনো পরামর্শ থাকলে আমাদের কাছে চিঠি লিখে জানাতে পারো। আমাদের চিঠি লিখবার ঠিকানা: পরিচালক আমরা করব জয়, এটিএন বাংলা মাল্টিমিডিয়া প্রোডাকশন কোম্পানি লিমিটেড, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারণ বাজার, ঢাকা ১২১৫, বাংলাদেশ। এছাড়াও তোমরা চাইলে আমাদের কাছে ইমেল পাঠাতে পারো। আমাদের ইমেল অ্যাড্রেস atn.amrakorbojoy@gmail.com। স্ক্রিনে দেখানো নম্বরে তোমরা চাইলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। আমাদের মোবাইল নাম্বার 0153611994৫। এই ছিল আমাদের আজকের আয়োজন। দেখা হবে আগামী পর্বে নতুন কোনো সংবাদ কিংবা পূর্ণ কোনো সংবাদের নতুন কোনো অগ্রগতি নিয়ে। সেই পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং চোখ রেখো এটিএন বাংলার পর্দায়। আল্লাহ হাফেজ।